এইচএসসি 26, 27, 28 মাত্র 20 মিনিটে তোমার সংকরায়ন থেকে এবং বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব থেকে শুরু করে আকৃতিগুলা যেগুলো পরীক্ষায় আসে এইচএসসি প্রি টেস্ট বা টেস্টে সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো, যাতে তুমি শুধু বুঝবাই না, খাতায় তো একদম ফাটায় লিখতেও পারবা, তোমার ফ্রেন্ডদেরকে তুমি উল্টা আরো বুঝাই দিতে পারবা এই টপিকটা। তো চলো তাহলে শুরু করি, একদম 100% কনসেপ্ট সহ। এই জন্য আমরা মূল বই থেকে পড়াবো, মূল বইয়ের কনসেপ্টের উপরে আর কিছু নাই, ঠিক আছে, এইচএসসি লাইফে। তো প্রথমে আসো, তাহলে কার্বনের হচ্ছে তোমার sp3 সংকরায়ন চাপ। সংকরায়নের মধ্যে প্রথমেই তোমার চলে আসে হচ্ছে sp3টা পরীক্ষায় আসে, sp2, তারপরে হচ্ছে sp, আমরা এগুলো একটু একটা একটা করে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমে চলে আসো sp3 সংকরায়ন তোমার কোথায় দেখা যায়? মিথেন অণুর মধ্যে দেখা যায়। ফার্স্ট কথা হচ্ছে তোমার আগে একটু বুঝতে হবে যে ভাই মিথেন অণুতে হচ্ছে তোমার কিভাবে sp3 সংকরায়ন হয়েছে। সংকরায়নের কিছু বেসিক সূত্র আছে। সংকরায়নের কিছু বেসিক সূত্র হচ্ছে এরকম একটা সূত্র আছে যে হাফ, আমি তোমার লিখে দিচ্ছি, ভি প্লাস এক্স মাইনাস ক্যাটায়নের চার্জ সংখ্যা প্লাস হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা। এটা হচ্ছে সংকরায়নের একটা বেসিক সূত্র, ঠিক আছে, যেখানে ভিতে হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের হচ্ছে তোমার ইলেকট্রনগুলারে হচ্ছে তোমার বুঝায়, এক্স বলতে বুঝায় যে কেন্দ্রীয় পরমাণুর সাথে কয়টা একযোজনী বিশিষ্ট হচ্ছে পরমাণু যুক্ত আছে সেটা। এটা হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা, এটা হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা। তো আমরা একটু ফার্স্টে দেখি মিথেনের মধ্যে কেন্দ্রীয় পরমাণু কোনটা? তুমি বুঝতেই পারতেছো, কেন্দ্রীয় পরমাণু সাধারণত একটা থাকে, ঠিক আছে, মানে মিথেনের মধ্যে দেখো সংকেতটা দেখো CH4, এর মধ্যে কোনটা একটা আছে? কার্বন একটা আছে, তাহলে সাধারণত কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা 1 হয়, কারণ যে কেন্দ্রে থাকবে, কেন্দ্র তো একটাই থাকে নর্মালি, এই জন্য কেন্দ্রীয় পরমাণু বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সাধারণত তোমার হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুতে তোমার হচ্ছে কার্বন, মানে যেটাই থাকুক সেটা একটা থাকে। তাহলে মিথেনের সংকেতে তুমি দেখো কার্বন একটা, তাহলে একটা যে আছে সেটাই কেন্দ্রীয় পরমাণু, তাহলে এখানে কার্বন কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের হচ্ছে ইলেকট্রনগুলো তোমাকে চিন্তা করতে হবে। তো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 6, এটা আমরা সবাই জানি। তো এটা ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2 যদি আমরা সহজ করে লিখি, তাহলে ওর শেষ কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ। তাহলে 2 নম্বর কক্ষপথের টোটাল ইলেকট্রন আছে হচ্ছে 4টা, তাহলে ওর কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 4, তাহলে এটার মান হচ্ছে 4, এটা হচ্ছে 4। এক্স হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে কয়টা হচ্ছে তোমার একযোজী হচ্ছে ইলেকট্রন, একযোজী পরমাণু যুক্ত আছে, তাহলে এটার সাথে একযোজী পরমাণু যুক্ত আছে হচ্ছে তোমার 4টা, কারণ কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, আমরা জানি যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, তাহলে টোটাল একযোজী কয়টা পরমাণু আছে? 4টা, তাহলে এখানে এক্স এর মানও হচ্ছে 4, ঠিক আছে। এই সি হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা, এখানে এটা কি কোনো ক্যাটায়ন? এটা তো কোনো ক্যাটায়ন না, সো চার্জ নাই, কোনো 0। এ হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা, এখানে কোনো অ্যানায়ন আছে মাইনাস বলে কিছু আছে? নাই, তাহলে এগুলো 0 0, তাহলে এগুলো সবই হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এবার তুমি বাকিটা নিজেই চিন্তা করো, 4 যোগ 4 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তার মানে এখানে টোটাল শঙ্কর অরবিটাল আছে 4টা। তাহলে 4টা শঙ্কর অরবিটাল থাকলে এটা কেমনে তৈরি হয়? তাহলে 4টা শঙ্কর অরবিটাল থাকলে তুমি বুঝতেই পারতেছো যে একটা s আর 3টা p মিলে 4টা শঙ্কর অরবিটাল তৈরি হবে, তার মানে এখানে সংকরায়ন হচ্ছে sp3। এভাবেও বের করা যায়, বা আরেকটা সহজ উপায় আছে, যাই হোক আরেকটা সহজ উপায়, যাই হোক, তাহলে বুঝছো, তাহলে এভাবে sp3 সংকরায়ন, এরকম করে তুমি সবগুলো সংকরায়ন মোটামুটি বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসো, তাহলে সংকরায়ন বের করতে বলে sp3 সংকরায়ন। তাহলে প্রথমে আসো কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখি। 1s2 2s2, আমরা জানি যে 2p তে হচ্ছে 2টা ইলেকট্রন থাকে, এখন 2p থেকে আমরা এমনি লিখতে পারি, এর মধ্যে প্রথম ঘরটাকে বলে px কারণ এটা x অক্ষ বরাবর থাকে, এর পরেরটারে বলে py কারণ এটা y অক্ষ বরাবর থাকে, লাস্টেরটারে বলে pz কারণ এটা z অক্ষ বরাবর অবস্থান করে। তাহলে 2p2 মধ্যে আমরা জানি যে হুন্ডের নিয়মে প্রথমটা হচ্ছে এখানে যাবে, পরেরটা এখানে যাবে, তার মানে 2px1, এখানে একটা 2px, এখানে একটা ইলেকট্রন থাকবে, 2py এখানে একটা ইলেকট্রন থাকবে, আর 2pzটা ফাঁকা থাকবে, মানে শূন্য ইলেকট্রন থাকবে। তাহলে ইলেকট্রন বিন্যাস আমার লেখা হয়ে গেল। এখন আমরা সবাই জানি যে যৌগ তৈরি করার সময় কার্বন পরমাণুর এই ইলেকট্রনগুলো হচ্ছে শক্তি শোষণ করে। যৌগ তৈরি করার সময় কার্বন পরমাণুর ইলেকট্রনগুলো হচ্ছে শক্তি শোষণ করে এই 2s এর যে 2টা ইলেকট্রন আছে সেই 2টা ইলেকট্রনের জোড়া ভেঙে একটা ইলেকট্রন হচ্ছে z এর এই খালি জায়গাটায় চলে আসে, বুঝছো। তাহলে যৌগ গঠন করার সময়, মিথেন গঠন করার সময় কার্বনের কি হয়, এই 2s এর যে ইলেকট্রন 2টা আছে শেষ কক্ষপথের 2s এর 2টা ইলেকট্রন শক্তি শোষণ করে, এর মধ্যে একটা ইলেকট্রন হচ্ছে তোমার জোড়া ভেঙে এখান থেকে এখানে চলে আসে। তো তখন ইলেকট্রন বিন্যাসটা কি হয়, একটা ইলেকট্রন চলে আসছে, ফলে এখানে একটা ইলেকট্রন কমে যায়, তাহলে 2s 1 হয়ে যায়, আর এখান থেকে ইলেকট্রনটা z এ চলে আসে, তখন এই যে 2pz1 হয়, বুঝছো। তখন এই যে আরেকটা ইলেকট্রন এই যে এখানে চলে আসে, এই যে 2pz1 হয়, আর এই যে 2s1 হয়ে যায়। এটা হচ্ছে উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণু, তারপরে সে বিক্রিয়া করে মিথেন গঠন করে। এখন সমস্যাটা হচ্ছে মিথেন গঠন করার আগে তখন দেখো এই যে একটা s আর 3টা p, এই 4টা অরবিটাল মিলে তখন হচ্ছে
মিশ্রিত হয়ে বা সংকরিত হয়ে চারটা সমশক্তি সম্পন্ন হচ্ছে তোমার শঙ্কর অরবিটাল তৈরি করে। তাহলে দেখো একটা এস 3টা পি মিলে হচ্ছে চারটা শঙ্কর অরবিটাল তৈরি করে, এই জন্য এটার নাম হচ্ছে sp3, যেটা আমরা আগেও দেখাইছি কেমনে আসছে। ঠিক আছে, তাহলে sp3 তখন শঙ্কর অরবিটাল তৈরি করে। এখন শঙ্কর অরবিটালগুলোরে আবার আমরা হচ্ছে sp দিয়ে না লিখে শঙ্কর অরবিটালগুলোকে সাই দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয় ভাই? সাই দিয়ে লেখা হয়, সাই। তাহলে তখন আমরা বলতে পারি যে যখন তারা শঙ্কর অরবিটাল তৈরি করে ফেলে তখন আমরা এটার ইলেকট্রন বিন্যাসের লাস্ট কক্ষপথটা এইভাবে দেখাইতে পারি যে 2s1, এই যে দেখো 2s1, সেখানে একটা ইলেকট্রন থাকবে। তারপরের শঙ্কর অরবিটালটা হচ্ছে 2s2, 2 নম্বর এখানেও একটা ইলেকট্রন থাকবে। তারপরে 2s3, সেখানেও একটা ইলেকট্রন থাকবে। তারপর 2s4, সেখানেও একটা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এরকম করে চারটা sp3 শঙ্কর অরবিটাল হচ্ছে তোমার তৈরি করে, একটা এস এবং হচ্ছে তোমার 3টা পি মিলে। ঠিক আছে, তো তৈরি করে ফেললো। এবার আসো এই যে চারটা শঙ্কর অরবিটাল তৈরি করে, এটাকে এখন আমরা ছবিতে একটু দেখাই। প্রথমে দেখো, প্রথমে কার্বনের শেষ কক্ষপথে কি ছিল? এস ছিল, পি ছিল। তো এস অরবিটাল আমরা জানি গোলাকৃতি, এই যে এস। তাহলে এই যে এটা এখানে দেখান, ছবিটা দেখো, প্রথমে যখন অসংকরিত অবস্থায় ছিল তখন এই যে এস হচ্ছে গোলাকৃতি, আর পিএক্সটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বিস্তৃত, এই যে এক্স অক্ষ বরাবর পিএক্স, এই যে এটা পিএক্স, ডাবল ডাম্বেল আকৃতি, মানে ডাম্বেল আকৃতি। তারপরে হচ্ছে পিওয়াইটা হচ্ছে তোমার এই তো শুধু ডাম্বেল আর কি, ডাবল ডাম্বেল হচ্ছে তোমার ডি অরবিটাল। আচ্ছা, যাই হোক, তাহলে এক্স অক্ষ বরাবর পিএক্স, ওয়াই অক্ষ বরাবর পিওয়াই, জেড অক্ষ বরাবর পিজেড, এরকম করে ছিল। প্রথমে এরকম ছিল, তারপরে একটা এস আর ওই যে 3টা পি মিলে sp3 শঙ্কর অরবিটাল যখন তৈরি করছে তখন জিনিসটা এরকম হয়ে গেছে। এই যে শঙ্কর অরবিটালগুলো দেখতে একটু এরকম। ঠিক আছে, একটু ছোট্ট করে দিবা শঙ্কর অরবিটালগুলো, বুঝছো? এই শেপটা তুমি দেখলেই বুঝবা আর কি, এরকম করে। তখন এই যে 4টা sp3, এই যে দেখো 1টা 2টা 3টা 4টা, এবং প্রত্যেকটা sp3-তে একটা করে ইলেকট্রন আছে, ওই যে এই জন্যই যে একটা করে ইলেকট্রন আছে, এটা হচ্ছে sp3 হয়ে গেল। দেন তারপরে কি হবে? এখন 4টা হাইড্রোজেন তার সাথে শেয়ার করে CH4 তৈরি করবে। তো 4টা হাইড্রোজেনের একটাই অরবিটাল, সেটা হচ্ছে s অরবিটাল, ওই যে 1s1। তাহলে হাইড্রোজেনের এই হাইড্রোজেনের 1s এই শঙ্কর অরবিটালের সাথে ইলেকট্রন শেয়ার করবে, আরেকটা হাইড্রোজেনের 1s এর সাথে শেয়ার করবে, আরেকটা হাইড্রোজেনের 1s এটার সাথে শেয়ার করবে, আরেকটা হাইড্রোজেনের 1s এটার সাথে শেয়ার করে 4টা হাইড্রোজেনের 4টা s অরবিটাল এই 4টা sp3 সাথে হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে। এখন হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন শেয়ার করতেছে, আর এখানে আগে থেকে আরেকটা ইলেকট্রন ছিল, তাহলে সব মিলে ইলেকট্রন হয়ে যাবে 2টা। এই জন্য দেখো এই যে এখন 2টা। আর এগুলো এমনভাবে হচ্ছে থাকে যাতে এগুলোর মধ্যকার হচ্ছে বন্ধন কোণের মান হচ্ছে 109.5 ডিগ্রি হয়। দেখো এটা কিন্তু 3D শেপ, ত্রিমাত্রিক, এটা কিন্তু দ্বিমাত্রিক না। আমরা ছবিতে আঁকতেছি দেখে মনে হচ্ছে এটা দ্বিমাত্রিক, একটা তলের উপরে আছে, আসলে বাস্তবে কিন্তু এটা ত্রিমাত্রিক বা 3D শেপ। তো ত্রিমাত্রিক ভাবে তখন এই অরবিটালগুলো এমনভাবে থাকে যাদের মধ্যে সর্বোচ্চ কৌণিক দূরত্ব বিরাজ করে। তো দেখা গেছে যে বিজ্ঞানীরা হচ্ছে তোমার এটাকে এক্সরে ক্রিস্টালোগ্রাফি করে টোরে এটা শেপ পাইছে হচ্ছে তোমার চতুস্তলকীয়, এবং এখানে দেখা গেছে এদের মধ্যকার কোণের মান পাইছে হচ্ছে 109.5 ডিগ্রি। এটা ত্রিমাত্রিক দেখে, এটা আমি তোমাকে এখন একটু ছোট্ট করে দেখাই। এই যে দেখো, এই যে এই শেপটা এক্স্যাক্টলি পাওয়া গেছে। এই শেপের মধ্যেই যে কালোটাকে তুমি মনে করবা হচ্ছে মিথেন, আর এই যে এই সাদা বলগুলা হচ্ছে হাইড্রোজেন। তাহলে মিথেন, এই যে হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, আর এই যে একটা মিথেন মাঝখানে কেন্দ্রীয় পরমাণু, দেখছো? কার্বন, ঠিক আছে, মাঝখানে হচ্ছে কার্বন আর কি, কার্বন কেন্দ্রীয় পরমাণুর চারদিকে হচ্ছে 4টা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে মিথেন তৈরি হয়। এখন এটাকে চতুস্তলকীয় কেন বলে চলো একটু দেখাই। দেখো ইন্টারেস্টিং, তুমি কার্বন যদি কেন্দ্রীয় পরমাণু হয় তাহলে হাইড্রোজেনগুলো প্রান্তের দিকে আছে, শেষ প্রান্তের দিকে আছে, এই জন্য হাইড্রোজেনগুলোকে আমরা প্রান্তীয় পরমাণু বলতে পারি। তাহলে হাইড্রোজেনগুলো যদি প্রান্তীয় পরমাণু হয়, দেখো এই 3টা প্রান্তীয় হাইড্রোজেন মিলে দেখো এখানে একটা তল তৈরি করছে, এই 3টাকে যোগ করলে দেখো একটা কাল্পনিক একটা তল তৈরি হয়। তাহলে এখানে একটা তল, আবার এই 3টা হাইড্রোজেনকে যোগ করলে দেখো এখানে আরেকটা তল তৈরি হয়। কয়টা তল হলো? 2টা। আবার এই 3টা হাইড্রোজেনকে যোগ করলে আরেকটা তল তৈরি হয়। কয়টা তল? 3টা। আর নিচের 3টা হাইড্রোজেনকে যোগ করলে আরেকটা তল তৈরি হয়। কয়টা তল তৈরি হইলো? 4টা। চতুস্তলকীয়, চতুর মানে 4, তল মানে তল, তাহলে চতুস্তলকীয় বা এখানে আসলে 4টা তল তৈরি হয়। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে এটা চতুস্তলকীয়। আর দেখো এরা এমনভাবে অবস্থান করে যাতে এদের মধ্যকার কোণের মান হচ্ছে সর্বাধিক হয়। যেমন দেখো এই যে এটা একটা প্রান্তীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু, প্রান্তীয় পরমাণু, দেখো এর মাঝখানে এই যে 109.5 ডিগ্রি, যেই কোণের মান হচ্ছে 109.5 ডিগ্রি, এই কোণের মান 109.5 ডিগ্রি, এই কোণের মান 109.5 ডিগ্রি করে, এরকম করে 109.5 ডিগ্রি করে কোণ তৈরি হয়। বা তুমি যদি এমনেও দেখো এই যে এইখানেও কোণের মান 109.5 ডিগ্রি হয়, তুমি যেমনি দেখো, তুমি যদি এমনেও চিন্তা করো এই যে এইখানেও যে কোণটা, এই কোণের মান 109.5 ডিগ্রি হয় ত্রিমাত্রিক ভাবে। বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে পারবা না? বলো। তাহলে এটা জাস্ট এইটুকু খালি একটু ব্যাখ্যা, আর এই যে এই জিনিসটা হচ্ছে লিখে দিলেই হয়ে যাবে, শেষ। ওকে,
তাহলে এটা মিথেনের ক্ষেত্রে হলো। পরীক্ষায় যা আসে আমি আগে বলছি তাই সেটাই দেখাচ্ছি। তারপরে চলে আসো, তাহলে পরীক্ষা আরেকটা আসে হচ্ছে sp2। sp2টা তোমার মূলত সবচেয়ে বেশি পরীক্ষা আসে bf3 অথবা হচ্ছে তোমার ধরো হচ্ছে bcl3 দিয়ে পরীক্ষা আসে, বোরন ট্রাইক্লোরাইড বা বোরন ট্রাইফ্লোরাইড দিয়ে পরীক্ষায় আসে, যেখানে হচ্ছে sp2 সংকরায়ন দেখা যায়। আচ্ছা, এটাও সিম্পল। বোরন নর্মাল অবস্থায় আমরা জানি যে 5টা পারমাণবিক সংখ্যা 5, তো সাধারণ অবস্থায় ইলেকট্রনও থাকে, পারমাণবিক সংখ্যা যত ইলেকট্রনও ততগুলাই থাকে, তো 5টাই থাকবে। 1s2 যে 2px1, ঠিক আছে, এরকম অবস্থা। তারপরে ওই যে উদ্দীপিত অবস্থায় যৌগ তৈরি করার সময় সে উত্তেজিত হয়, তার 2s এর ইলেকট্রন একটা উত্তেজিত হয়ে এই একটা ফাঁকা ঘরে চলে যায়, মানে ব্যাপারটা এরকম ছিল। আগের জিনিসটা এরকম ছিল, এই যে এরকম ছিল 2s2 আর এই যে 2p1 এরকম ছিল, ঠিক আছে, এরকম ছিল। এখন কি হয়েছে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, উত্তেজিত হয়ে এখান থেকে হচ্ছে একটা ইলেকট্রন চলে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যায় সেই যে ওয়াই এ চলে যায়, 2py1 হয়ে যায়। তো তখন কি হয়, 2s1 হলো, এই যে দেখো 2px1 2py1 হয়ে গেল উত্তেজিত অবস্থায়। এখন কাহিনী হচ্ছে পরবর্তীতে কি হয়, তারা শঙ্কর অরবিটাল তৈরি করে। তো বুঝতেই পারতেছে এখানে এস আর হচ্ছে দুইটা পি মিলে sp2 তৈরি করে। কেন? কারণ দেখো এখানে সাধারণত জেডে কোনো ইলেকট্রন নাই, ঠিক আছে, তো এমনি তুমি মনে রাখার জন্য এমনি মনে রাখতে পারো। আর কেন করি করে, ওই যে তুমি চাইলে ওইটা দিয়েও ব্যাখ্যা করতে পারো, ওই যে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, ওইটা দিয়েও তুমি দেখতে পারো sp2 সংকরায়ন। তো এই যে তখন এই যে 2s এর একটা ইলেকট্রন আর 2px এর একটা ইলেকট্রন 2py এর একটা ইলেকট্রন, অর্থাৎ এই তিনটা অরবিটাল, আসলে এই তিনটা অরবিটাল মিলে তখন শঙ্কর অরবিটাল তৈরি করে। তাহলে একটা s দুইটা p, তাহলে কি নাম দিবা, sp2। তাহলে sp2 শঙ্কর অরবিটাল তৈরি করে। কয়টা তৈরি করবে, এরকম তিনটা তৈরি করবে, কারণ দেখো এখানে অরবিটাল ছিল তিনটা, একটা s দুইটা p, সব মিলায় তিনটা, তাহলে এরকম তিনটা sp2 তৈরি করতেছে। তো শঙ্কর অরবিটাল তৈরি করার পর এদেরকে আসলে আমরা কি বলতে পারি, তখন সাই দিয়ে প্রকাশ করতে, এই চিহ্নটাকে বলে সাই। তাহলে প্রথমটা হচ্ছে 2ψ1, এখানে একটা ইলেকট্রন থাকে, পরেরটা হচ্ছে 2ψ2, এখানে একটা ইলেকট্রন থাকে, তারপরেরটা হচ্ছে 2ψ3, তিনটা শঙ্কর অরবিটাল একটা একটা করে ইলেকট্রন থাকে, লিখলাম। এখন দেখো তাহলে এই যে তিনটা শঙ্কর অরবিটাল তৈরি হইলো, এই যে এখন এই তিনটা শঙ্কর অরবিটালের সাথে তিনটা ক্লোরিন এসে ইলেকট্রন শেয়ার করবে, ঠিক আছে। এখন ক্লোরিনের কোন অরবিটালটা হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে, সিম্পল, বলো ক্লোরিনের ক্ষেত্রে বলো তো শেষ কক্ষপথ হচ্ছে 3s2 3p5। ক্লোরিনের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো 3s2 3p5 ক্লোরিনের ক্ষেত্রে, তাহলে 3s2 3p5। তো 3p5 এর মধ্যে হুন্ডের নিয়মে আমরা জানি কি, যে প্রথমে একটা একটা করে ইলেকট্রন আসবে, তাহলে প্রথম ইলেকট্রনটা এখানে, পরেরটা এখানে, তারপরেরটা এখানে, 3p5 লেখাচ্ছি আমি ক্লোরিনের ক্ষেত্রে, তাহলে পরেরটা এখানে, তারপরে 4 নম্বরটা এখানে, 5 নম্বরটা এখানে। তাহলে তুমি খেয়াল করে দেখো হুন্ডের নিয়ম অনুযায়ী যদি আমরা হিসাব করি, তাহলে দেখো ক্লোরিনের ক্ষেত্রে 3pz যেটা, এই যে 3pz, সেইখানে একটা ইলেকট্রন থাকে। তাহলে এখন 3pz সবারই তো ভাই মিঙ্গেল হইতে ইচ্ছা করে, এই জীবনে কেউই সিঙ্গেল থাকতে চায় না। তাহলে ও চিন্তা করবে, ইস আমার যদি আরেকটা ইলেকট্রন থাকতো, আমি ওদের মতো মিঙ্গেল হয়ে সুখের সংসার করতে পারতাম। এই মিঙ্গেল হওয়ার আশায় তখন এই ক্লোরিনের 3pz এই অরবিটালের যেহেতু একটা ইলেকট্রন আছে, এই অরবিটালটা এই যে এইখানের শঙ্কর অরবিটালের যে একটা ইলেকট্রন আছে তার সাথে হচ্ছে সেই ইলেকট্রন শেয়ার করে। অর্থাৎ একটা ক্লোরিনের 3pz সেটা একটা শঙ্কর অরবিটাল ওই যে sp2 সাথে হচ্ছে এখানে বন্ধন তৈরি করে। সেম ভাবে আরেকটা ক্লোরিনের হচ্ছে 3pz আরেকটা শঙ্কর অরবিটালের সাথে বন্ধন তৈরি করে। সেম ভাবে আরেকটা ক্লোরিনের হচ্ছে তোমার 3pz আরেকটা হচ্ছে ওই যে sp2 শঙ্কর অরবিটালের সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করে। ফলে তিন দিকে তিনটা ক্লোরিন এসে 3pz এর মাধ্যমে ওদের শঙ্কর অরবিটাল তিনটাই, যে তিনটা শঙ্কর অরবিটালের সাথে বন্ধন তৈরি করে। এতে করে লাভটা কি, এতে করে লাভটা হচ্ছে ওর একটা ইলেকট্রন আর শঙ্কর অরবিটালের একটা ইলেকট্রন মিলে এখানেও দুইটা ইলেকট্রন হলো, এই যে জোড়া পূরণ হলো, ওরও জোড়া পূরণ হলো, ওরও জোড়া পূরণ হলো, ওরা খুশি, সবাই খুশি, ঠিক আছে। এইভাবে sp2 তৈরি হয়। এবং sp2 তাইলে এখন আকৃতিটা কীরকম, এটার আকৃতি হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। এই যে তোমাদের সামনে আমি বানায় রাখছি, দেখো এই যে দেখো সমতলীয় ত্রিভুজ, দেখছো, এই যে দেখো, এই যে তিনটা জিনিসকে তুমি যোগ করো, এই তিনটা, তাহলে এখানে বুঝতেই পারতেছো। তাহলে বোরন ট্রাইক্লোরাইডে এইটা হচ্ছে তোমার বোরন আর তিন পাশে হচ্ছে তিনটা ক্লোরিন, ঠিক আছে। তাহলে এবার এই তিনটারে যোগ করো, প্রান্তীয় তিনটা পরমাণুকে যোগ করো। তাহলে প্রান্তীয় তিনটা পরমাণুকে যোগ করলে দেখো তো এটা কিন্তু একটা ত্রিভুজ তৈরি করে, দেখো যোগ করো, এই যে দেখো এটা ত্রিভুজ হয়, তাই না। এই জন্য বলা হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার, কারণ এই পুরো ত্রিভুজটা একটা তলের উপরে অবস্থান করবে। দেখো এই শেপটা হচ্ছে আমার বোর্ডের উপরে অবস্থান করতেছে, একটা সিঙ্গেল তলের উপরে, মানে সমান তল বরাবর অবস্থান করে, এই জন্য এটাকে বলে সমতলীয় ত্রিভুজাকার, বুঝছো। এই যে দেখো, এই যে সমতলীয় ত্রিভুজাকার, ক্রিস্টাল ক্লিয়ার এতো। আর তাহলে কোণের মান কত বলো, এটা তুমি সহজেই বুঝবা। দেখো একটা বিন্দু, তার চারপাশে টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলে এখানে কোণ হয়েছে তিনটা, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। তাহলে তিনটা কোণ মিলে যদি 160 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা কোণের মান কত, 160 বলতেছি, 360 ডিগ্রি যদি হয়, তাহলে পুরো একটা বিন্দুর চারপাশে 360 ডিগ্রি, আর এখানে কোণ আছে তিনটা,
তাহলে তিনটা কোণ মিলে যদি 360 ডিগ্রি হয় তাহলে একটা কোণের মান কত? 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করে অ্যান্সার পেয়ে যাবে 120 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা কোণের মান এই জন্য 120 ডিগ্রি। বুঝছো? কিছু হইল? একদম সহজ। এরপরে চলে আসো হচ্ছে এসপি সংকরায়ন। পরীক্ষায় যেটা আসবে সেটা আমি কনসেপ্ট সহ একদম দেখাচ্ছি। এসপি সংকরায়ন, এসপি হচ্ছে বুঝতেই পারতেছো এটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডে হচ্ছে তোমার পাওয়া যায়। তো বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তুমি একটা জিনিস হচ্ছে দেখো যে এই যে বেরিলিয়াম ক্লোরাইড, সেই বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে এখানে এসপি সংকরায়ন হচ্ছে হয়। কেন এসপি হয় তুমি বুঝতেই পারতেছো। তুমি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, প্রথমে থাকে হচ্ছে 1s2 2s2, ঠিক আছে? 1s2 2s2 থাকে, অর্থাৎ তার 2s2 শেষ কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ, তাহলে এটা 2s2। আর তার 2p কিন্তু পুরাই ফাঁকা, ঠিক আছে? এটা হচ্ছে 2s। আর বেরিলিয়ামের ক্ষেত্রে নর্মাল অবস্থায় তার 2p শেষ কক্ষপথটা হচ্ছে পুরাই ফাঁকা। আর অলওয়েজ একটা কথা মনে রাখবা, শঙ্কর অরবিটাল কিন্তু শেষ কক্ষপথেই তৈরি হয়। শঙ্কর অরবিটাল কিন্তু কখনো আগের কক্ষপথে হয় না, সর্বশেষ কক্ষপথে শঙ্কর অরবিটাল তৈরি হয় আর কি, ঠিক আছে? সর্বশেষ কক্ষপথের অরবিটালগুলো মিলে শঙ্কর অরবিটাল তৈরি হয়। তাহলে বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2, তাহলে ওর 2pটা হচ্ছে ফাঁকা। কিন্তু এই যে বুঝতেই পারতো, উত্তেজিত হয়ে গেলে বিক্রিয়া করার আগে যখন বেরিলিয়াম পরমাণু হচ্ছে শক্তি শোষণ করে, তার 2s এর একটা ইলেকট্রন হচ্ছে উদ্দীপিত হয়ে সে একটা ইলেকট্রন হচ্ছে এইখানে চলে যায়। এখানে চলে গেলে তখন দেখো জিনিসটা এই যে 2s1 আর এই যে 2px1 হয়ে যায়, ঠিক আছে? পরবর্তীতে বুঝতেই পারতেছো এই দুইটা মিলেই হচ্ছে তোমার শঙ্কর অরবিটাল তৈরি করে। তাহলে একটা এস একটা পি মিলে শঙ্কর অরবিটাল তৈরি করে, এই জন্য এসপি শঙ্কর অরবিটাল পাওয়া যায় দুইটা এসপি শঙ্কর অরবিটাল পাওয়া যায়। তাহলে দুইটা এসপি শঙ্কর অরবিটাল পাওয়া গেলে তার সাথে তখন ওই যে দুইটা ক্লোরিন আসে। ওই যে ক্লোরিনের ওই 3pz1 একটু আগে পড়াইছি, ক্লোরিনের 3pz1 এখানে সিঙ্গেল একটা ইলেকট্রন আছে, সে মিঙ্গেল হওয়ার জন্য তখন এই দুইটা শঙ্কর অরবিটালের সাথে সে তখন ইলেকট্রন শেয়ার করতে রাজি হয়। এতে করে ওরও লাভ, সবার লাভ। তাহলে এই যে দেখো বেরিলিয়ামের তখন দুইটা এসপি, এই যে একটা এসপি এইদিকে থাকে আরেকটা এসপি এইদিকে থাকে, তার সাথে দেখো ক্লোরিনের হচ্ছে 3pz, এই যে ইলেকট্রন এই পাশে একটা ক্লোরিন এই পাশে আরেকটা ক্লোরিন ইলেকট্রন শেয়ার করতেছে। করলে তখন দেখা যায় ওই যে একটা শঙ্কর অরবিটালে একটা ইলেকট্রন থাকে আর ওর 3pz একটা ইলেকট্রন থাকে, দুইটা শেয়ার করে এই যে জোড়া হয়ে যায়, ওরও জোড়া হলো। সেম ভাবে এখানেও দেখো আরেকটা শঙ্কর অরবিটালে একটা ইলেকট্রন থাকে আর এই যে 3pz মিলে জোড়া তৈরি হয়। সো দেখো অনুর আকৃতি কিরকম বলো তো? এটা সরল রেখা, দেখেই বুঝতেছো। তার মানে এসপি হইলে সেটা সাধারণত কি হয়? সরল রৈখিক আকৃতি হয়। দেখো তাহলে সরল রৈখিক আকৃতি হইলে তুমি বলো তো এবার কোণের মান কত হবে? বন্ধন কোণের মান কত হবে? 180 ডিগ্রি। এক সরল কোণ বা 180 ডিগ্রি হয়, এইগুলোই পরীক্ষায় আসে, ঠিক আছে? এবার আসলে তাহলে তো এইগুলো বুঝলা। এখন আরেকটা বিখ্যাত কোশ্চেন আসে। আরেকটা বিখ্যাত কোশ্চেন হচ্ছে, ভাইয়া তাহলে sp3 হইলে চতুষ্তলকীয় হয়, কিন্তু অ্যামোনিয়াও তো sp3। এবার পরীক্ষা আরেকটা ফেমাস কোশ্চেন আসে, অ্যামোনিয়াও তো sp3, পানিও তো sp3, তাহলে এটা কেন চতুষ্তলকীয় হয় না? কেন এখানে অন্য আকৃতি হয়? প্লাস sp3 সংকরায়নে আমরা জানি যে বন্ধন কোণের মান হচ্ছে 109.5 ডিগ্রি, কিন্তু অ্যামোনিয়াতে 107 ডিগ্রি হচ্ছে বন্ধন কোণ। আবার পানির মধ্যে কেন হচ্ছে 104.5 ডিগ্রি বন্ধন কোণ? এই দুইটা ফেমাস কোশ্চেন এখন আসে যে মিথেনও sp3, অ্যামোনিয়াও sp3, পানিও sp3 হইলেও মিথেন চতুষ্তলকীয়, কিন্তু বাকিগুলো অন্যরকম দেখতে কেন? প্লাস মিথেনে বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি, একই সংকরায়ন, কিন্তু কেন sp3 হওয়ার পরে অ্যামোনিয়াতে 107 ডিগ্রি বা পানিতে কেন 104.5 ডিগ্রি? চলো এটা আমরা একটু দেখি। এটা দেখার জন্য এখন আমরা হচ্ছে তোমার এই যে সমযোজী অণুর আকৃতি বন্ধন কোণের উপর নিঃসঙ্গে ইলেকট্রন যুগলের আমরা প্রভাব পড়ব। এখানে পড়ার আগে তোমাকে একটা জিনিস হচ্ছে আগে দেখো, অ্যামোনিয়াতে যে sp3 হয় এটা তুমি বুঝবা কেমনি? ওই সূত্রটা অ্যাপ্লাই করো, 1/2 × v + x - c + a, ওই সূত্র তুমি অ্যাপ্লাই করো। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? আবারও বলতেছি, যেটা একটা থাকে সেটাই সাধারণত কেন্দ্রীয় পরমাণু হয়। তাহলে সংকেতটা দেখো, অ্যামোনিয়ার সংকেতে একটা আছে হচ্ছে নাইট্রোজেন, তাহলে যে একটা সেই মাঝখানে থাকে সাধারণত। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন যদি কেন্দ্রীয় পরমাণু হয় তাহলে বলো তো এখানে ভি এর মান কত? এখানে ভি হচ্ছে শেষ কক্ষপথের হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? মনে আছে তো সূত্রটা? তুমি একটু করে দেখো। তাহলে শেষ কক্ষপথে তাহলে কেন্দ্রীয় পরমাণুর হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে নাইট্রোজেনে দেখো শেষ কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এখানে ইলেকট্রন আছে টোটাল হচ্ছে কয়টা? এখানে টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে 5টা, ঠিক আছে? 1s2 2s2 2p3, হ্যাঁ 5টা থাকে। তাহলে এখানে ভি এর মান হচ্ছে 5। তারপরে এক্স হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। দেখো এখানে নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? 3টা। হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তাহলে এরকম একযোজী পরমাণু কয়টা আছে? 3টা আছে। তাহলে একযোজী পরমাণুর সংখ্যা 3। তাহলে এক্স এর মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 5, বাকিগুলো 0 0, কারণ এটা কোনো ক্যাটায়নও না অ্যানায়নও না। অ্যামোনিয়া তো একটা যৌগ, এটা ক্যাটায়নও না অ্যানায়নও না, এই জন্য এখানে চার্জ সংখ্যা সবই 0 0 হবে। সো বাকিটার কোনো দরকার নাই। তাহলে 5 + 3 যোগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4,
তাহলে 4 মানে এখানে 4টা সংকর অরবিটাল, তার মানে একটা s, 3টা p থেকে আসছে, মানে sp3 সংকর অরবিটাল। সেমভাবে তুমি পানির ক্ষেত্রে করে দেখতে পারো, পানিও sp3 আসবে। এইটুকু আমরা বুঝে ফেলছি। আচ্ছা, তাইলে এখন প্রশ্নটা ওইটাই আসে যে sp3 তাহলে এটা চতুষ্ফলকীয় কেন হইলো না, আবার এটার বন্ধন কোণের মান কেন এই হলো? আগে আসো চতুষ্ফলকীয় কেন হইলো না, এটা তো তুমি বুঝেই ফেলছো sp3। কিন্তু এটা sp3 হইলো, সমস্যাটা হচ্ছে এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। আমি আবার আগের শেপটা দেখাই, এটা হচ্ছে অ্যামোনিয়ার মিথেনের ক্ষেত্রে ছিল। এখন সমস্যাটা হচ্ছে অ্যামোনিয়ার শেপটার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এখানে একটা বন্ধন কম থাকে, এখানে হাইড্রোজেন থাকে 3টা, এখানে হাইড্রোজেন থাকে হচ্ছে 3টা, তার মানে এখানে একটা বন্ধন নাই, একটা বন্ধনটা নাই। এবার খালি মনে করো যে এটা হচ্ছে নাইট্রোজেন, আর এই যে তাহলে 3টা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন তো নাই, তার মানে এখানে এই বন্ধনটা নাই, এটাকে খুলে ফেলি আমি। তাহলে এরকম যদি বন্ধন না থাকে, তার বদল এখানে মুক্তজোড় ইলেকট্রন থাকে। মুক্তজোড় ইলেকট্রন তো আর কোনো আকৃতি তৈরি করে না, আকৃতি তৈরি করে হচ্ছে বন্ধন মিলে। এই যে এখানে যদি আরেকটা হাইড্রোজেন থাকতো, সেটা বন্ধন তৈরি করলে এরকম একটা শেপ বা একটা আকৃতি তৈরি করতো, কিন্তু এখানে একটা হাইড্রোজেন কম থাকে অ্যামোনিয়াতে, তার বদলে এখানে একটা মুক্ত জোড় বা এক জোড়া ইলেকট্রন থাকে। যাই হোক, কিন্তু এক জোড়া ইলেকট্রন তো আর কোনো শেপ তৈরি করে না। ফলে তুমি মনে করো যে এই হাতটা নাই, এই হাতটা এখন নাই, এই হাতটা না থাকলে তখন দেখো তো এটা কি 4টা তল কি আর সম্ভব? 4টা তলের জায়গায় এটা বিকৃত চতুষ্ফলকীয়। তখন এটাকে বলে বিকৃত চতুষ্ফলকীয়, যেটা দেখতে অনেকটা ত্রিকোণাকার পিরামিডের মতো। কিরকম ত্রিকোণাকার পিরামিড? দেখো তো এই জিনিসটা মিলে, দেখো এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি করছে, এটা মিলে একটা ত্রিভুজ, এটা মিলে একটা ত্রিভুজ, আর এই যে এটা হচ্ছে তোমার সেই ত্রিভুজ যেটা হচ্ছে পিরামিডের হচ্ছে ভূমি। দেখো এটার মধ্যে দাঁড় করা রাখি, দেখো তোমার মিশরের পিরামিডের মতো দেখতে মনে হচ্ছে। দেখো মনে হচ্ছে যে দেখো এটা হচ্ছে পিরামিডের একটা ভুজ, মানে যেটা একটা ত্রিভুজ। এই যে এই পার্টটা হচ্ছে একটা ত্রিভুজ, এই পার্টটা হচ্ছে একটা ত্রিভুজ, এই পার্টটা হচ্ছে একটা ত্রিভুজ, আর নিচের ভূমিটাও হচ্ছে একটা ত্রিভুজের উপরে দাঁড়িয়ে আছে। তখন এটা কিন্তু বিকৃত চতুষ্ফলক, বা এটাকে বলে ত্রিকোণাকার পিরামিড, যেহেতু ত্রিভুজ তৈরি হচ্ছে এই জন্য ত্রিকোণাকার পিরামিড। দেখো পিরামিডের মতো দেখতে, এই জন্য অ্যামোনিয়া হচ্ছে তোমার ত্রিকোণাকার হচ্ছে পিরামিড। বুঝছো? বুঝতে পারতেছো? ঠিক আছে, এবার আসো পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রেও তো sp3, কিন্তু পানির আকৃতির ক্ষেত্রে পানিতে হচ্ছে আরেকটা হাইড্রোজেন কম থাকে, দেখবে H2O। তাহলে এখানে হাইড্রোজেন থাকে মাত্র 2টা, তাহলে আরেকটা খুলে ফেলি আমি আরেকটা মনে করো হচ্ছে খুলে ফেলি, কথার কথা। তাহলে আরেকটা খুলে ফেললে এইবার তুমি খেয়াল করো তো, তাহলে ওর আরেকটা হাত চলে গেছে। তাহলে আরেকটা হাত চলে গেলে বলো এটা দেখতে এখন ইংরেজি ভি আকৃতির মতো মনে হবে না? ইংরেজি ভি, এই যে দেখো ভি, উল্টানো ভি এর মতো বা ভি আকৃতির মতো, তুমি যেটাই বলো না কেন, কারণ এখানে আরেকটা হাইড্রোজেন কম থাকে, তার জায়গায় আরেকটা মুক্তজোড় ইলেকট্রন বেশি থাকে, অর্থাৎ এখানে টোটাল 2 জোড়া ইলেকট্রন থাকে। তার মানে সিম্পল জিনিস, মিথেনে কোনো কার্বনের মুক্তজোড় ইলেকট্রন থাকে না, সিম্পল কথা। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের হচ্ছে একটা মুক্তজোড় ইলেকট্রন বা এক জোড়া ইলেকট্রন থাকে, আর পানিতে হচ্ছে অক্সিজেনের হচ্ছে 2 জোড়া ইলেকট্রন বা 2টা মুক্তজোড় থাকে। এটাই হচ্ছে কাহিনী। আর মুক্তজোড় ইলেকট্রন তো আর কোনো বন্ধন তৈরি করে না, ফলে ওরা শেপে অংশ নেয় না। তো শেপে অংশ না নেওয়ার কারণে তখন দেখো আরেকটা বন্ধন চলে যাওয়ার কারণে 2টা হাইড্রোজেন আর এই যে একটা অক্সিজেন মিলে দেখো উল্টানো ভি বা ভি আকৃতির মতো। তাহলে এটাও এক ধরনের বিকৃত চতুষ্ফলক, অর্থাৎ ভি আকৃতি, মানে ভি আকৃতি আর কি। এটা সবচেয়ে মানে এই জন্য পানির অণু হচ্ছে তোমার ভি আকৃতি, অ্যামোনিয়া হচ্ছে ত্রিকোণাকার পিরামিড, আর মিথেন হচ্ছে একই সংকরায়ন হওয়ার পরও এটা চতুষ্ফলকীয়। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আকৃতি হয়ে গেছে, এটা তুমি এখন ব্যাখ্যা করতে পারবা খুব সিম্পলি। তাহলে বুঝছো? তাহলে এগুলোও দেখো খুব সিম্পলি তুমি ব্যাখ্যা করতে পারবা। ঠিক আছে, এখানে 4টা সংকর অরবিটালই তৈরি হয়, 4টা সংকর অরবিটালই তৈরি হয়, কিন্তু এর মধ্যে দেখো একটা সংকর অরবিটালে হচ্ছে ডাবল ইলেকট্রন থাকে। তো যেটাতে অলরেডি ডাবল ইলেকট্রন আছে, ওর তো আর কারোর সাথে ইলেকট্রন শেয়ার করার দরকার নাই। আমার কথাটা বুঝছো? এখানেও 4টা sp3 হয়, কিন্তু এর মধ্যে একটাতে দেখো ডাবল ইলেকট্রন, মানে জোড়া ইলেকট্রন আছে, অলরেডি মিঙ্গেল। যে অলরেডি মিঙ্গেল, একে আর নতুন করে তার মিঙ্গেল হওয়ার কিছু আছে? নাই। এই জন্য কারোর সাথে ইলেকট্রন আর শেয়ার করে না, মানে বন্ধন তৈরি হয় না এখানে। ফলে এখানে বন্ধন তৈরি হয় না। বাকি 3টা ঠিকই সিঙ্গেল ইলেকট্রন, দেখো এই যে বাকি 3টা একটা একটা করে ইলেকট্রন, ফলে বাকি 3টা সংকর অরবিটাল হচ্ছে ঠিকই কিন্তু তোমার আরেকটা হাইড্রোজেনের সাথে হচ্ছে ইলেকট্রন শেয়ার করে ওই যে মিঙ্গেল হয়, জোড়ায় জোড়া ইলেকট্রন হয়। এই জন্য বাকি 3টাই বন্ধনে অংশ নেওয়ার কারণে তখন ওই যে ত্রিকোণাকার পিরামিড হয়ে যায় অ্যামোনিয়ার ক্ষেত্রে। আর এই সেম জিনিসটা তুমি যদি পানির ক্ষেত্রে দেখো, পানির ক্ষেত্রে তখন দেখবা যে ওর sp3 এর মধ্যে তখন 2টা হচ্ছে জোড়ায় জোড়া ইলেকট্রন থাকে, 2টা সংকর অরবিটালে হচ্ছে এক জোড়া করে ইলেকট্রন থাকে। তার মানে এবার 2টা মিঙ্গেল হয়ে গেছে, তাহলে বাকি 2টা সিঙ্গেল, এই বাকি সিঙ্গেল 2টা হচ্ছে তোমার কি করে? বন্ধন তৈরি করে। সো তখন এই যে দেখো এই যে বাকি সিঙ্গেল 2টা হচ্ছে 2টা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করছে অক্সিজেনের, আর বাকি 2টা তো মিঙ্গেল, ওদের কোনো সমস্যা নাই, ওরা কিছুই তৈরি করে নাই। ফলে তখন উল্টানো ভি এর মতো মনে হয়। ঠিক আছে, ফলে যে ইংরেজি ভি অক্ষরের মতো হচ্ছে দেখায়। বুঝছো? শেষ। তাহলে আকৃতি আমরা বুঝলাম।
এইবার আসো আরেকটা লাস্ট কনসেপ্ট, যে কোণের মান কেন কম বেশি হয়। যে ভাই মিথেনে তো 109.5 ডিগ্রি বুঝছি, কিন্তু এখানে কেন অ্যামোনিয়াতে 107 ডিগ্রি বা পানিতে কেন আরো কমে যায়? আচ্ছা, এর কারণটা হচ্ছে এটারে তোমার একটা জিনিস মাথায় রাখবা, মুক্তজোড় ইলেকট্রন, হ্যাঁ এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমি জাস্ট সিম্পলি বলি, এই নিঃসঙ্গ এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল মানে কি? যারা আগে থেকেই জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ এরা কোনো বন্ধনে অংশ নেয় না। তাহলে বন্ধনে অংশ না নেওয়া যে এক জোড়া ইলেকট্রন থাকে সেগুলোকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বা মুক্তজোড় ইলেকট্রন বলে। তো একটা কথা মাথায় রাখবা, এই মুক্তজোড়, একটা মুক্তজোড় ইলেকট্রন আরেকটা মুক্তজোড় ইলেকট্রনকে সবচেয়ে বেশি বিকর্ষণ করে। তাহলে এখানে একটা সূত্র আছে, মুক্তজোড় বিকর্ষণ সবচেয়ে বেশি, মুক্তজোড়ের সাথে আরেকটা বন্ধনজোড় ইলেকট্রনের বিকর্ষণ হচ্ছে মাঝামাঝি, আর বন্ধনজোড় বিকর্ষণটা হচ্ছে সবচেয়ে কম। তাহলে আমি তোমার এই থিওরি দিয়ে তোমার আমি বুঝাই। তাহলে দেখো, তাহলে কাহিনীটা হচ্ছে আমি এইটুকু মুছে দিলে এখন তুমি কোণের মানটাও বুঝতে পারবা। আচ্ছা, কোণ তৈরি হয় কিন্তু সবসময় বন্ধনজোড় ইলেকট্রনের কারণে কোণ তৈরি হয়, এটা একটা মাথায় রাখবা। কারণ দেখো, বন্ধনের কারণেই কিন্তু আমার কোণ তৈরি হয়। দেখো এই যে এইখানে বলো তো কোনটা, এই যে এইটাই তো কোণ। তাহলে বলো তো এই কোণটা আসলে কেন তৈরি হয়েছে? এই যে বন্ধনজোড় ইলেকট্রন, এই যে এই বন্ধনজোড় ইলেকট্রনের কারণেই কিন্তু কোণ তৈরি হয়, কারণ এই এক জোড়া ইলেকট্রন কিন্তু বন্ধন তৈরি করছে। এই এক জোড়া ইলেকট্রনের মধ্যে একটা হচ্ছে ওর সংকর অরবিটাল, আরেকটা কিন্তু এই যে হাইড্রোজেন। এই এক জোড়া ইলেকট্রনের মধ্যে একটা হচ্ছে ওর সংকর অরবিটালের ইলেকট্রন, আরেকটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখানে টোটাল 2 জোড়া ইলেকট্রন আছে যারা বন্ধন তৈরি করছে। এই যে এই এক জোড়া ইলেকট্রন এই বন্ধন তৈরি করছে, এক জোড়া ইলেকট্রন এই বন্ধন তৈরি করছে। তাহলে বন্ধন কোণ, এটা সবসময় বন্ধন জোড় ইলেকট্রনই বন্ধন কোণ তৈরি করে। তো এখানে বন্ধন কোণ হচ্ছে এটা, বুঝতেই পারতেছো। মুক্তজোড় ইলেকট্রন কখনো কোণ তৈরি করে না, ঠিক আছে? আচ্ছা, কারণ মুক্তজোড় ইলেকট্রন তো কোনো বন্ধনই নেয় না, সে তো কারোর সাথে বন্ধনই আবদ্ধ না, তাহলে কোণ আসবে কোত্থেকে? তাহলে এখানে কোণটা হচ্ছে এটা তো বুঝছো। আচ্ছা, এইবার একটা ইন্টারেস্টিং জিনিস, তাইলে আমারে বলো, অ্যামোনিয়াতে এই ব্যাটা হয়েছে মুক্তজোড়, তাহলে অ্যামোনিয়াতে এই ব্যাটা হইলো মুক্তজোড়, তাহলে এই ব্যাটা যদি মুক্তজোড় হয় ও কোনো বন্ধন তৈরি করবে? ও কোনো বন্ধন তৈরি করবে না, তাহলে ও বাদ। তাহলে বন্ধন তৈরি করবে হচ্ছে এই বন্ধন জোড়, এই বন্ধন জোড়, এই বন্ধন জোড়, এই তিনটা নিজেদের মধ্যে বন্ধন কোণ তৈরি করবে। তাহলে এইখানে এই তিনটা নিজেদের মধ্যে বন্ধন কোণ তৈরি করে, সেই বন্ধন কোণের মানটা হচ্ছে 107 ডিগ্রি হয়। 109.5 ডিগ্রি থেকে একটু কমে যে 107 ডিগ্রি হয়। কেন হয়? এর কারণটা হচ্ছে এই যে এখানে যে মুক্তজোড় ইলেকট্রন আছে, মুক্তজোড় ইলেকট্রন কি ইংলিশে বলা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার সংক্ষেপে এলপি দিয়ে প্রকাশ করলাম, লোন পেয়ার। আর এই যে এখানে বন্ধন তৈরি করছে, এটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, এটাকে ইংলিশে বলে বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে এখানে বন্ড পেয়ার ইলেকট্রন আছে বিপি, এখানেও বন্ড পেয়ার ইলেকট্রন আছে বিপি, এখানেও বন্ড পেয়ার ইলেকট্রন আছে, তাহলে বিপি। এখন হিসাবটা খুব সিম্পল, এই লোন পেয়ার বন্ড পেয়ার এরাও কি পরস্পরকে বিকর্ষণ করবে। ইলেকট্রন মানে কি একটা আরেকটারে বিকর্ষণ করবে। তাহলে এই লোন পেয়ার ইলেকট্রন এই বন্ড পেয়ার ইলেকট্রনকে বিকর্ষণ করবে, মানে ধাক্কা দিবে, ও এটারে ধাক্কা দিবে। আবার এই পাশে চিন্তা করলে দেখো, এই লোন পেয়ার এই বন্ড পেয়ারকেও বিকর্ষণ করবে, মানে ও এটা ধাক্কা দিবে। তাহলে দুই পাশ থেকে ধাক্কা দিচ্ছে। এখন দেখা গেছে কি এই লোন পেয়ার বন্ড পেয়ার এটা যেই পরিমাণে বিকর্ষণ করে, সেই বিকর্ষণ পাওয়ারটা বেশি, অর্থাৎ এইখানে বিকর্ষণটা বেশি হয় কাদের তুলনায়? ওরাও কিন্তু নিজেরা নিজেদেরকে বিকর্ষণ করে। দেখো এই বন্ড পেয়ার এই বিপি কেও কিন্তু বিকর্ষণ করে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করে। এই বিপিও কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে, দূরে সরে যাওয়ার চেষ্টা করে। বাট প্রবলেম হচ্ছে ওদের যে বিকর্ষণ পাওয়ার তার তুলনায় বিপির বিকর্ষণ পাওয়ারটা বেশি। মানে ব্যাপারটা এরকম যে আমার এই দুইটা আঙ্গুল পরস্পরকে বিকর্ষণ করে বাইরে বের হওয়ার চেষ্টা করতেছে, আবার বাইরে থেকে এই আঙ্গুলটাও এদেরকে চাপ দিয়ে বিকর্ষণ করতেছে। এখন দেখা গেছে কি এই বিকর্ষণের তুলনায় বাইরের বিকর্ষণ বেশি হওয়ার কারণে ওরা ছড়াইতে পারে না, বরং বাইরের বিকর্ষণটা বেশি হওয়ার কারণে চাপ দিয়ে ওগুলারে কাছাকাছি নিয়ে আসে। মানে ওরা নিজেদের মধ্যে বিকর্ষণ করতেছে। ধরো আমার যদি বাইরের পাওয়ারটা না থাকতো, ওরা নিজেদেরকে বিকর্ষণ করে অনেক দূরে সরে যাইত। বাট প্রবলেম হচ্ছে ওরা যেই পরিমাণে বিকর্ষণ করতেছে, বাইরের এলপি লন পেয়ার এই বন্ড পেয়ারকে আরো বেশি জোরে বিকর্ষণ করে ভিতরের দিকে ঠেলতেছে, ফলে এই পাওয়ারটা বেশি। যে এই পাওয়ারটা বেশি হওয়ার কারণে আলটিমেটলি এরা পরস্পরের কাছাকাছি চলে আসে। কাছাকাছি চলে আসলে তো বুঝতেই পারতেছো কোণের মান তখন 107 ডিগ্রি হয়ে যায়। 109.5 ডিগ্রির জায়গায় তখন 107 ডিগ্রি হয়ে যায়। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার ব্যাপার। ক্লিয়ার? আর পানির ক্ষেত্রে কি? আর পানির ক্ষেত্রে হচ্ছে এরকম লোন পেয়ার দুইটা থাকে, তাহলে এখানে বিকর্ষণটা আরো বেশি হয়। বুঝতেই পারতেছো, আগের বারে একটা লোন পেয়ার ছিল, তাতেই কোণের মান কমে গেছে, 109.5 ডিগ্রি থেকে কমে 107 ডিগ্রি হয়েছে। আর এখানে হচ্ছে লোন পেয়ার দুইটা আছে, তো বুঝতেই পারতেছে এটাও লোন পেয়ার, এখন এটাও লোন পেয়ার, আর এটা হচ্ছে বন্ড পেয়ার, এটা হচ্ছে বন্ড পেয়ার। তাহলে এবার বুঝতেছো আগের বার একটা লোন পেয়ার ছিল, বিকর্ষণ ছিল বেশি, আর এবার দুইটা লোন পেয়ার, তাহলে আরো বেশি বিকর্ষণ। তাইলে দেখো প্রথম কথা, এই লোন পেয়ার পরস্পরকে বিকর্ষণ করবে,
এ ওকে দূরে ঠেলে দিবে, ওরে দূরে ঠেলে দিবে, আবার এই লোন পেয়ার বন্ড পেয়ারকে বিকর্ষণ করে এরে ভিতরের দিকে ঠেলে দিবে, আবার এই লোন পেয়ার বন্ড পেয়ারকে বিকর্ষণ করে ভিতরের দিকে ঠেলে দেওয়ার কারণে এবার দুইটা মুক্ত জোর থাকার কারণে আলটিমেটলি বিকর্ষণটা আরো বেশি হবে। বিকর্ষণটা আরো বেশি হইলে আগের থেকেও কোণের মান আরো কমে যাবে, আরো কমে যায়, এই জন্য পানিতে কোণের মান হয়ে যায় 104.5 ডিগ্রি। কারণ তুমি যাই করো না কেন, কোণ কিন্তু সবসময় দুইটা বন্ড পেয়ারের মধ্যেই কোণ হয়। তো বুঝতেই পারতেছো এখানে আরো বেশি প্রেসার দেওয়ার কারণে কোণের মান হচ্ছে তোমার কমে গেছে। এটাই হচ্ছে বেসিক, আর কিছু না। বুঝছো? শেষ। এবার আসো আরেকটা বিখ্যাত কোশ্চেন আসে। আরেকটা বিখ্যাত কোশ্চেন আসে হচ্ছে অ্যামোনিয়ার বন্ধন কোণের মান 160 ডিগ্রি, কিন্তু NF3 এটার বন্ধন কোণ 102.5 ডিগ্রি কেন? ঠিক আছে, এটা ব্যাখ্যা করার একটা চমৎকার উপায় হচ্ছে এটা তড়িৎ ঋণাত্মকতা দিয়েই আমরা ব্যাখ্যা করতে পারি। তড়িৎ ঋণাত্মকতা কি? দেখো, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3, ঠিক আছে, আর ফ্লোরিনের হচ্ছে পাউলিং স্কেল অনুযায়ী 4 ধরা হয়। তাহলে বলো এখানে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই যে সমযোজী বন্ধনে যে ইলেকট্রন শেয়ার করছে, এই শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে বেশি টেনে নিয়ে যায়, নিজের দিকে বেশি টেনে নিয়ে যায়, নিজের দিকে বেশি টেনে নিয়ে যায়। বুঝতেছো? নিজের দিকে বেশি টেনে নিয়ে যায়। ফলে এই বন্ধনের এই প্রান্তে ইলেকট্রন কম থাকে, এই বন্ধনের এই প্রান্তে হচ্ছে নিজেদের মধ্যে ইলেকট্রন কম থাকে, বন্ড পেয়ারে নিজেদের মধ্যে ইলেকট্রন কম থাকে। তো নিজেদের মধ্যে ইলেকট্রন কম থাকলে বুঝতেই পারতেছো, নিজেদের মধ্যে ইলেকট্রন যদি এখানে কম থাকে, কারণ বুঝতেই পারতেছো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমরা তো তড়িৎ ঋণাত্মকতার বেসিক জানি যে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলোরে বেশি বেশি নিজের দিকে টেনে নিয়ে যাওয়ার যে ক্ষমতা। তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের থেকে বেশি হওয়ার কারণে NF3-তে যেটা হয় যে বন্ধন জোড় ইলেকট্রনগুলোরে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই ইলেকট্রনগুলোরে এই দিকে বেশি নিয়ে আসে, এই দিকে বেশি নিয়ে আসে, বা এই ফ্লোরিনটা এই দিকে বেশি নিয়ে আসে। এতে করে কাহিনীটা কি হয় যে এই বন্ধনের এই জায়গাটায় ইলেকট্রন কমে যায়, কারণ সব ইলেকট্রন ফ্লোরিনের দিকে চলে গেছে। ফলে এই জায়গাটায় মানে সব বলতে বুঝাইছি ম্যাক্সিমাম ইলেকট্রনের যে ঘনত্বটা, ম্যাক্সিমাম ইলেকট্রনের ঘনত্বটা এইদিকে চলে আসছে। ফলে এইদিকে ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়ার কারণে এই বন্ধন জোড় বিকর্ষণটা কমে গেছে, কারণ এখানে ইলেকট্রনই কম। ইলেকট্রনই কম থাকলে তো আর অতটা বিকর্ষণ হবে না। সো এই মাঝখানের বিকর্ষণটা কমে গেছে, আর দুই পাশ থেকে একটা চাপ দিচ্ছে বেশি, এই যে মুক্ত জোড় বন্ধন জোড়ে চাপ দিচ্ছে বেশি। তাহলে মাঝখানে নিজেদের মধ্যে বিকর্ষণ মনে করো কমে গেছে, আর বাইরে থেকে চাপ দিচ্ছে বেশি, ফলে কোণের মানটা বেশি কমে যায়। বেশি কমে গেলে তখন এই যে 102.5 ডিগ্রি হয় এখানে NF3-তে। কিন্তু অ্যামোনিয়াতে একটু বেশি কেন হয়? কারণ অ্যামোনিয়াতে হচ্ছে হাইড্রোজেন থাকে। তো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, হাইড্রোজেনের 2.1 প্রত্যেকটা, আর নাইট্রোজেনের 3। এবার কিন্তু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে সে কি করে? ফলে সে হচ্ছে তোমার এই বন্ধন জোড় ইলেকট্রনগুলোরে বেশি বেশি এই দিকে চলে আসে এবার, কারণ নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে সে বন্ধন জোড় ইলেকট্রনগুলোরে নিজের দিকে বেশি টেনে নেয়। ফলে ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে এখানে চলে আসে, ফলে বেশি বেশি ইলেকট্রনের ঘনত্ব এখানে চলে আসাতে এইখানে ইলেকট্রন বেশি হয়ে যায়। এখন এইখানে যদি ইলেকট্রন বেশি হয় তখন বন্ধন জোড় বিকর্ষণও বেশি হবে, কারণ এখানে ইলেকট্রন বেশি থাকাতে আর বেশি বেশি বিকর্ষণ করবে। তো বেশি বেশি বিকর্ষণ করলে তখন আর একটু বেশি হয়, এই জন্য কোণের মানটি একটু বেশি হয়। তখন এইখানে কোণের মান 160 ডিগ্রি হয়, আর এখানে দেখছো কোণের মান হচ্ছে 102.5 ডিগ্রি। ক্রিস্টাল ক্লিয়ার? সেমভাবে তাহলে মানে অনেকটা একই বেসিকে তুমি এই PH3 আর হচ্ছে অ্যামোনিয়াটাও ব্যাখ্যা করতে পারবা। ঠিক আছে, PH3 এবং অ্যামোনিয়াটাও তুমি আলটিমেটলি হচ্ছে ব্যাখ্যা করতে পারবা। বুঝতে পারতেছো? এই সেম তড়িৎ ঋণাত্মকতা দিয়ে ব্যাখ্যা করতে পারবা। অ্যামোনিয়া তো বললাম 160 ডিগ্রি কেন, এটা তেমনি বুঝতেছো। তাহলে PH3 কেন এত কম হয় এটাও তুমি ব্যাখ্যা করতে পারবা সে আগের মতোই। PH3 কেন কম হয় এটা আগের মতোই ব্যাখ্যা করতে পারবা, যে আলটিমেটলি PH3 যদি তুমি চিন্তা করো, ঠিক আছে, PH3, ঠিক আছে, তুমি যদি চিন্তা করো ওই সেম আগের মতো সেম, আমি জাস্ট দেখাচ্ছি, সেম যে ওই যে তুমি বলবা যে এখানে তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের হচ্ছে তোমার 3, এই জন্য ইলেকট্রনগুলো নাইট্রোজেনের দিকে চলে যায়, এখানে বিকর্ষণ বেশি হয়, ফলে বন্ধন কোণ বেড়ে যায়, 160 ডিগ্রি হয়। আর PH3-তে যেটা হয়, এই ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, আবার হাইড্রোজেনেরও 2.1। তাহলে এবার হচ্ছে দুইটারই কিন্তু তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে প্রায় সমান। প্রায় সমান হলে কিন্তু এবার আর ইলেকট্রন কেউ টানতে পারবে না, ফলে এবার কিন্তু ইলেকট্রনগুলো আর ফসফরাসের দিকে আসবে না। নাইট্রোজেনে যেরকম ইলেকট্রনগুলো চলে আসছিল হাইড্রোজেন থেকে, এবার কিন্তু আর আসবে না, কারণ তার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। ফলে এবার ইলেকট্রনগুলো কিন্তু মাঝখানে বা এই দিকেই থাকবে বেশি, অর্থাৎ এই জায়গায় ইলেকট্রন এবার কম থাকবে। তো বুঝতেই পারতো সেই জায়গায় যদি ইলেকট্রন কম থাকে তাহলে ইলেকট্রনের ঘনত্ব কম থাকলে বিকর্ষণ কম হবে, বিকর্ষণ কম হইলে সে আগের থেকেই চেপে যাবে, আর বাইরে থেকে তো ওরে মুক্ত জোর চাপ দিচ্ছেই, ফলে এখানে কোণের মানটা বেশি কমে যায়, কমে 94 ডিগ্রির মতো হয়ে যায়। বুঝছো? এই হচ্ছে ব্যাপার। এই সেম ব্যাখ্যা তুমি আরেকটা আসে পানির বন্ধন কোণ, এক তো সালফাইডের হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ 92 ডিগ্রি কেন, সেম ব্যাখ্যা, যে বলবা যে পানিতে হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, হাইড্রোজেনের 2.1। সো এটা 3.5 হওয়ার কারণে বেশি বেশি তোমার হচ্ছে যে
বুঝতেই পারতেছো, বেশি বেশি হচ্ছে তোমার ইলেকট্রন অক্সিজেনের দিকে চলে আসে। এই যে এটা 2.1, এটা 3.5, তাহলে এটা অনেক বেশি হওয়ার কারণে বেশি বেশি ইলেকট্রন এই দিকে চলে আসে, ফলে এখানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। এই জায়গাটা ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেলে যত ঘনত্ব বাড়বে তত বিকর্ষণ বেশি হবে, ফলে এখানে কোণের মানটা 104.5 ডিগ্রি হয়। কিন্তু হাইড্রোজেন সালফাইডে সালফারের হচ্ছে তোমার বন্ধন, মানে সালফারের হচ্ছে তোমার মানে কি বলে, যদি আমি এমনি হিসাবও করি, সালফারের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, বেশি না, আর এটা 2.1। আগেরবার কিন্তু ভালো পার্থক্য ছিল, আগেরবার ছিল এটা 3.5 আর এটা কিন্তু 2.1, এই জন্য আগেরবার অনেক ইলেকট্রন এইদিকে চলে আসছিল, কিন্তু এবার কিন্তু পার্থক্য তেমন বেশি না। তো তেমন বেশি না হওয়াতে কিন্তু এবার ইলেকট্রন হচ্ছে তেমন এইদিকে আসে না। তো এইদিকে যদি তেমন ইলেকট্রন না আসে, তেমন যদি কোনো ইলেকট্রন না আসে, তখন কিন্তু মনে করে বুঝতেই পারতেছো, তেমন ইলেকট্রন না থাকলে কিন্তু এখানে বিকর্ষণটা আর আগের মতো থাকবে না, বিকর্ষণটা আগের মতো থাকবে না, কম হবে। বিকর্ষণ কম হলে তো বুঝতেছই, আগের মতো বিকর্ষণ নাই, কমে গেছে, চেপে গেছে। আর এখানে তো মুক্তজোর আছেই, মুক্তজোরগুলো আরও চাপ দিয়ে আরও চাপায় ফেলবে, ফলে কোণের মানটা কমে যায়। কত হয়? 92 ডিগ্রি হয়। দ্যাটস ইট। দেখছো, আর এর বাইরে থেকে কিচ্ছু আসবে না, বন্ধন, কোণ, আকৃতি আর কিচ্ছু লাগবে না। যা পড়াইছি এইচএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, ইয়ার ফাইনাল একদম ফাটায় দিতে পারবা একদম। এবং এটা সবচেয়ে প্রিসাইজ এবং সবচেয়ে বেসিক ক্লাস, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ। এইভাবে পড়বা, তোমার টাইম সেভ হবে, সবচেয়ে এফিসিয়েন্ট ক্লাস। এবং এইভাবে এরকম এফিসিয়েন্ট ক্লাস আরটিডিএস থেকে আমরা এইভাবেই নেই। সো তোমরা আরটিডিএসকে হচ্ছে ফলো করো, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম, 1 নম্বর মেডিকেল প্ল্যাটফর্ম হচ্ছে আরটিডিএস। এখান থেকে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ চান্স পায়, সবচেয়ে বেশি স্টুডেন্টও যুক্ত থাকে। যুক্ত হয়ে যাও, বেস্ট একটা হচ্ছে সার্ভিস পাবা। আরটিডিএস লিখে ফেসবুকে সার্চ দিলেই পেজ চলে আসবে, অথবা তোমরা হচ্ছে আরটিডিএস লাইভ, আরটিডিএস লাইভ, এলআইভি লাইভ লিখে সার্চ দিলেও, গুগল ক্রোমে যে সার্চ দিলেও আমাদের ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট থেকে কোর্সে যুক্ত হয়ে যেতে পারবা, অথবা সরাসরি আমাদের পেজে সার্চ দিয়ে সেখান থেকে মেসেজ দিয়ে সেখান থেকে কোর্সে যুক্ত হয়ে যেতে পারবা। ঠিক আছে, আরটিডিএস লিখে সার্চ দিলেও ফেসবুকে তুমি আমাদের পেজ পেয়ে যাবা। ধন্যবাদ, যুক্ত থাকো আমাদের সাথেই।